এত হতাশা কেন? কি আর বলবো গঙ্গারাম, গত দুদিন ধরে জঙ্গলে শিকারের জন্য ঘুরছি, একটাও শিকার পেলাম না। সে ঘুরে দেখল মাটিতে একটি মৃত পাখি। এরপর অর্জুন পায়রাটিকে তুলে বাড়িতে নিয়ে যায়। কি দারুণ! বাহ, এই পোশাক তো অপূর্ব। হ্যাঁ, কে বানিয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ, আমি বানিয়েছি। তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ, অতি সুন্দর। আরে, তোমাকে তো আমি খেতে এসেছিলাম, কিন্তু এখন এখন আমি তোমাকে বিয়ে করতে চাই। না রাক্ষস, এটা হতে পারে না। মধ্যরাতের পরেই আমার আসল রূপে ফিরতে পারি, আর সকাল হতে না হতে আমাকে আবার পাখি হয়ে যেতে হয়। ও, কিন্তু তাহলে কি তুমি কখনোই এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না? কিছু বলবার প্রয়োজন নেই, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি তোমার সাথে কি হয়েছে বাছা। তুমি সেই রাক্ষসের অভিশাপের শেষ চাও, তাই না? হ্যাঁ সাধু মহারাজ, দয়া করুন, দয়া করে কোনোভাবে এই বেচারা পায়রাটিকে রাক্ষসের অভিশাপ থেকে মুক্ত করুন। ওই যে, ওই দেখো, ওই সেই নদী। তুমি যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে নদীতে স্নান করে নাও, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। যাও যাও। পায়রাটি নদীর দিকে এগিয়ে যায়। যেই সে জলে নামতে যাবে, রাক্ষস আবির্ভূত হয়ে তাকে ধরে ফেলে। কেশবনগর রাজ্যে অর্জুন নামের একজন শিকারী থাকত। একদিন অর্জুন তার ধনুক আর তীর হাতে নিয়ে ক্লান্ত ও হতাশ হয়ে জঙ্গলের দিকে হেঁটে চলেছে। ঠিক তখনই তার প্রতিবেশী গঙ্গারাম তার কাছে এগিয়ে আসে। আরে অর্জুন, তোমার মুখে এত হতাশা কেন? কি আর বলবো গঙ্গারাম, গত দুদিন ধরে জঙ্গলে শিকারের জন্য ঘুরছি, একটাও শিকার পেলাম না। চিন্তা করো না অর্জুন, তুমি মনের জোর হারিও না। তুমি একজন শিকারী, আর শিকারীর মুখে হতাশা মানায় না। আমার বিশ্বাস তুমি আজ শিকার ঠিক পাবে। পেলে তো ভালোই হয় গঙ্গারাম, আপনি তো জানেনই একজন শিকারী কত কম আয় করে, আর তার ওপর সে যদি দুদিন শিকার না পায় তাহলে তার কি অবস্থা হয়। এই কথা বলে অর্জুন জঙ্গলের ভিতরে হাঁটতে থাকে। অর্জুন সন্ধ্যা পর্যন্ত জঙ্গলে শিকারীর খোঁজে ঘুরে বেড়ালো, কিন্তু কোনো শিকার খুঁজে পেল না। হে ভগবান, আজও কোনো শিকার পেলাম না, এখন আমি কি করব? হঠাৎ অর্জুন কিছু পড়ার শব্দ শুনতে পায়। সে ঘুরে দেখল মাটিতে একটি মৃত পাখি। ওহো, মনে হচ্ছে আমার আগেই কোনো বন্য প্রাণী একে শিকার করেছে। সম্ভবত আজ আমাকে খালি পেটেই বাড়ি ফিরতে হবে। হতাশ হয়ে অর্জুন বাড়ির দিকে হাঁটতে শুরু করে। জঙ্গলের পথে অর্জুন হাঁটতে হাঁটতে গাছের ডালে একটি পায়রাকে বসে থাকতে দেখে। কি করব, একে তীর মারতে তো মন চাইছে না, কিন্তু কিন্তু অন্য কোনো উপায়ও তো নেই। এক কাজ করি, এর ওপর তীর চালিয়েই দিই। হ্যাঁ, বাজারে কিছু না কিছু দাম তো পেয়েই যাব। হ্যাঁ। অর্জুন দক্ষতার সাথে একটি তীর ছুঁড়ে পায়রাটিকে আহত করে। পায়রাটি মাটিতে পড়ে যায়। অর্জুন তার কাছে দৌড়ে যায়। হে শিকারী, আমাকে মেরো না, আমি তোমার কি ক্ষতি করেছি? আরে বাপরে, এ তো মানুষের গলা। হ্যাঁ, এটা নিশ্চয়ই কোনো মায়াবী পায়রা। বাহ বাহ, এর তো বাজারে বেশ ভালো দাম পাওয়া যাবে। আর আর যদি কোনো রাজাকে উপহার দিই, তাহলে হয়তো তিনি এই কথা বলা পায়রার বিনিময়ে আমাকে অনেক অনেক ধনরত্ন দিয়ে ধনী করে দেবেন। অর্জুন যেই পায়রাটিকে তুলতে যাবে, সে আবার কাঁদতে কাঁদতে বলে ওঠে, এমন কাজ করার কথা কখনো ভেবেও না। তুমি আমার ডানায় যে তীর মেরেছ, তাতে আমার
খুব যন্ত্রণা হচ্ছে। ওহে পায়রা, তুমি যদি ভেবে থাকো যে তোমার কান্নায় আমার মন গলে যাবে, তবে সেটা তোমার ভুল ধারণা। আমি একজন শিকারী, আর তোমাকে বিক্রি করাটা আমার মজবুরি। আরে ভাই, এটা হলো আমার পাপি পেটের ব্যাপার। যদি তুমি আমাকে বিক্রি করো তাহলে বড়জোর কিছু মুদ্রা পাবে, কিন্তু যদি আমাকে ছেড়ে দাও আর আমার চিকিৎসা করো, তাহলে আমি তোমার ভাগ্য বদলে দেব। হ্যাঁ, তুমি আমার ভাগ্য কিভাবে বদলাবে? আমার উপর বিশ্বাস রাখো, যদি আমি তোমার ভাগ্য বদলে না দিতে পারি, তাহলে তুমি আমাকে রাজার কাছে উপহার দিও বা বাজারে বিক্রি করে দিও। আচ্ছা, ঠিক আছে। এরপর অর্জুন পায়রাটিকে তুলে বাড়িতে নিয়ে যায়। অর্জুন দিনরাত জড়িবুটি দিয়ে পায়রার আহত ডানা ঠিক করে তোলার চেষ্টা করে। কয়েকদিন পর পায়রাটি সুস্থ হয়ে ওঠে। আরে বাহ পায়রা, দেখো তো তুমি এখন একদম ঠিক হয়ে গেছো। চলো, তুমি বাড়িতে আরাম করো, আমি বরং জঙ্গলে শিকার ধরতে যাই, ঠিক আছে? না শিকারী, আজ থেকে তুমি আর শিকার করতে যাবে না। কিন্তু পায়রা, আমি যদি শিকার না করি তাহলে ঘরে টাকা আসবে কোথা থেকে? আর আর টাকা না এলে আমি খাবো কি? আরে বাবা, এটা পাপি পেটের ব্যাপার, বুঝলে ভাই? তুমি কি ভুলে গেছো যে আমি তোমাকে বলেছিলাম আমি তোমার ভাগ্য বদলে দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বেশ মনে আছে। বলো বলো বলো, তুমি কিভাবে আমার ভাগ্য বদলাবে? বলো দেখি, বলো। সবার প্রথমে এক কাজ করো, তুমি বাজার থেকে পশম নিয়ে এসো। এটা আবার কি আজে বাজে কথা? পশম দিয়ে আমার ভাগ্য কিভাবে বদলাবে? যা বলেছি তাই করো, নিজের মাথা বেশি খাটিও না। বিরক্ত হলেও অর্জুন কথা মতো বাজারে গিয়ে পশম কিনে আনে। বাড়িতে ফিরে অর্জুন পায়রাকে পশম দেখায়। যাও, এখন পশমটা রেখে দাও আর ঘুমিয়ে পড়ো। এটা কেমন কথা হলো? তুমি বললে পশম আনতে, আমি নিয়ে এলাম, আর তুমি এখন আমাকে বলছো ঘুমিয়ে পড়তে? যদি সত্যি চাও তোমার ভাগ্য বদলে যাক, তাহলে আমি যা বলছি তাই করো। অর্জুনের কাছে কবুতরের কথা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে চুপচাপ শুয়ে পড়ে এবং খুব তাড়াতাড়ি গভীর ঘুমে তলিয়ে যায়। পরদিন সকালে অর্জুন ঘুম থেকে উঠে দেখে তার সামনে একটি চমৎকার রাজকীয় পোশাক রয়েছে। সে অবাক হয়ে যায়। আরে বাপ রে বাপ, এত সুন্দর আর এত রাজকীয় পশমের পোশাক! আরে, এটা কে বানিয়েছে? এটা আমি বানিয়েছি। দেখো, এটা সেই পশম যা তুমি কাল নিয়ে এসেছিলে। বাহ বাহ বাহ! আরে বাপরে, এটা তো একেবারে রাজকীয় পোশাকের মতো লাগছে। কি দারুণ! যাও, এখন এটা বাজারে বিক্রি করে এসো, কিন্তু মনে রেখো, রাজপ্রাসাদের কাছের বাজারে এর খুব ভালো দাম পাবে। অর্জুন পোশাকটি নিয়ে বাজারে যায়। বাজারে খুব ভিড়। রাজার মন্ত্রী পোশাকটি দেখতে পান। কি দারুণ! বাহ, এই পোশাক তো অপূর্ব। হ্যাঁ, কে বানিয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ, আমি বানিয়েছি, আমি। তুমি? আরে বাবা, আমি এই রাজ্যের মন্ত্রী, তা বলতে এত দ্বিধা করছো কেন? হ্যাঁ, সত্যি সত্যি এই পোশাক একেবারে অমূল্য। বলো বলো, এর দাম কত বলো? আগে প্রায় 20টি স্বর্ণমুদ্রা। এই নাও 20টি স্বর্ণমুদ্রা, নাও। তারপর
মন্ত্রী পোশাকটি নিয়ে চলে যান। অর্জুন স্বর্ণমুদ্রা দেখে হতবাক হয়ে থাকে। আরে বাহ, কি অদ্ভুত ব্যাপার! সারাদিন জঙ্গলে ঘোরার পর কষ্টে শিষ্টে একটা মোটে শিকার পেতাম, আর এখন একটা পোশাক বিক্রি করে 20টি স্বর্ণমুদ্রা পেয়ে গেলাম। বাহ! কিন্তু কিন্তু বুঝতে পারছি না, পায়রাটা পশম দিয়ে এত সুন্দর পোশাক কিভাবে বানায়। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করি, আরো পশম কিনে নিই, আর আজ রাতে আমি এর রহস্যটা জেনেই ছাড়বো। হ্যাঁ। এরপর অর্জুন আরও পশম কিনে বাড়ি ফেরে। সে পায়রাটিকে সব ঘটনা বলে আর স্বর্ণমুদ্রার থালাটিও দেখায়। এই দেখো, একবারেই 20টি স্বর্ণমুদ্রা লাভ হয়েছে। যদি যদি রোজ এমনই হতে থাকে, তাহলে তো আমি শীঘ্রই সবচেয়ে ধনী শিকারী হয়ে যাব। এই নাও, এই নাও, আমি আরো পশম কিনে এনেছি। ঠিক আছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো। সকালের মধ্যে আমি আরো একটা রাজকীয় পোশাক তৈরি করে রাখবো। আমি বলেছিলাম না যে আমি তোমার ভাগ্য বদলে দেব। অর্জুন ঘুমোনোর ভান করে। মধ্যরাতের পর সে চুপচাপ চোখ খোলে আর এক অদ্ভুত দৃশ্য দেখে চমকে যায়। অর্জুন দেখে পায়রাটি নিজের সাথে কথা বলছে। মনে হচ্ছে শিকারী এখন গভীর ঘুমে। এটাই সুযোগ। আমি আমার আসল রূপে ফিরে আসি আর তাড়াতাড়ি কাপড়টা বুনে ফেলি। হঠাৎ করে পায়রাটির রূপ বদলাতে শুরু করে। নানা রঙের আলোর আভা থেকে এক সুন্দরী রাজকুমারীতে রূপান্তরিত হয়। আরে আরে, এ কি ব্যাপার? এ কি? তুমি কে? এ কি, তুমি তো ঘুমাচ্ছিলে। না, আমি ঘুমোইনি। আমার বিশ্বাস ছিল যে একটা পায়রা পশম দিয়ে এত সুন্দর পোশাক বুনতেই পারে না, আর সেই জন্যই আমি জেগেছিলাম। সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি কে? রাজকুমারীর চোখে জল চলে আসে। আমি আর কেউ নই, আমি কল্পরাজের রাজকুমারী কল্পনা, রাজা বীর প্রতাপের কন্যা। কি, তুমি রাজা বীর প্রতাপের কন্যা? হ্যাঁ, অনেক বছর আগে আমার বাবার কোনো সন্তান ছিল না। তিনি অনেক যজ্ঞও করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। কিন্তু এ আপনি কি বলছেন মহারানী? না না না, আমি এমনটা কখনোই করতে পারবো না। সন্তান সুখ থেকে বঞ্চিত থাকলেও আমার পক্ষে আমার পক্ষে দ্বিতীয় বিবাহ করা সম্ভব নয় মহারানী। না মহারাজ, রাজ্যের ভবিষ্যতের জন্য এটা প্রয়োজন। আপনি যদি দ্বিতীয়বার বিয়ে না করেন, তাহলে আমাদের রাজ্যের উত্তরাধিকারী কিভাবে আসবে? মহারানী, এটা কোনো সমস্যার সমাধান নয়। ভবিষ্যতে আমি এই বিষয়ে আপনার সাথে আর কথা বলতে চাই না। এই প্রসঙ্গটা এখানেই শেষ করুন। চলুন, এখন চিন্তা ছেড়ে আমার সাথে রাজবাগানে চলুন। ঠান্ডা হাওয়ায় কিছুক্ষণ বসলে মন শান্ত হবে। চলুন। রাজা ও রানী বাগানে বসে আছেন। এমন সময় একজন সাধু আসেন। আসুন সাধু মহারাজ, আপনাকে আমার প্রণাম। আমার প্রণাম গ্রহণ করুন। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? রাজন, আমি দেশ বিদেশ ভ্রমণে বেরিয়েছিলাম। এই নগরে এসে তোমার বিশাল প্রাসাদ চোখে পড়ল। ভাবলাম এই রাজ্যের রাজার সাথে দেখা করে যাই, কিন্তু তোমার মুখের অসন্তুষ্টি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি কোনো সমস্যায় আছো রাজন। রাজা সাধুকে তার দুঃখের কথা বলেন। রাজন, চিন্তা করো না, তোমার সন্তান অবশ্যই হবে। এটা তোমার ভাগ্যে লেখা আছে, কিন্তু এতে একটা সমস্যা আছে। সমস্যা?
কেমন সমস্যা দয়া করে আমাকে পরিষ্কার করে বলুন। শোনো, তোমার ভাগ্যে কন্যা সন্তান আছে, কিন্তু 15 বছর বয়স পর্যন্ত তার পা যেন কখনো মাটি স্পর্শ না করে। যদি সে মাটিতে পা রাখে তাহলে কোনো অঘটন ঘটবে। কেমন সমস্যা মহারাজ, দয়া করে আমাকে পরিষ্কার করে বলুন। রাজন, সেটা আমি তোমাকে বলতে পারবো না। তোমাকে শুধু তোমার কন্যাকে 15 বছর পর্যন্ত মাটিতে পা রাখতে দেওয়া থেকে বিরত রাখতে হবে। ঠিক আছে মহারাজ, আমি আপনার কথা মনে রাখব। সাধু চলে যান। 1 বছর পর রানীর এক সুন্দর কন্যা সন্তান হয়। 15 বছর কেটে যায়। রাজকুমারীর 15 বছর বয়স হওয়ার আগের শেষ রাত। মহারানী, আজকের রাতটা কেটে গেলেই আমার কন্যা পুরো 15 বছরের হয়ে যাবে। আজকের রাতটা খুব সাবধানে কাটাতে হবে। হ্যাঁ মহারাজ, আজই শেষ রাত। এরপর রাজকুমারী মাটিতে পা রাখতে পারবে। মধ্যরাত পেরিয়ে গেলে রানী ঘুমিয়ে পড়েন। রাজকুমারী দুঃস্বপ্ন দেখে ঘুমের ঘোরে বিছানা থেকে মাটিতে পড়ে যায়। এ কি হলো? আমি তো মাটিতে পা রেখে ফেলেছি। মা, ও মা, মা দেখো, তাড়াতাড়ি ওঠো, আমি মাটিতে পা রেখে দিয়েছি। রানী জেগে উঠে আতঙ্কিত হন। ঘরটি উজ্জ্বল আলোয় ভরে যায় এবং একটি রাক্ষস আবির্ভূত হয়। সে রাজকুমারীকে অপহরণ করে উড়ে যায়। বা রাজকুমারী, তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ, অতি সুন্দর। আরে, তোমাকে তো আমি খেতে এসেছিলাম, কিন্তু এখন এখন আমি তোমাকে বিয়ে করতে চাই। না রাক্ষস, এটা হতে পারে না। আমি একজন মানুষ আর তুমি একজন দৈত্য। আমি তোমাকে কিভাবে বিয়ে করতে পারি? আমাকে আমাকে যেতে দাও। না রাজকুমারী, যদি বাঁচতে চাও তাহলে তোমাকে আমার বিয়ে করতেই হবে। শোনো, আমি এখন খাবার খুঁজতে বাইরে যাচ্ছি। তুমি যাতে পালাতে না পারো, তাই আমি তোমাকে পায়রা বানিয়ে খাঁচায় বন্দি করে রাখছি। রাক্ষস তাকে পায়রা বানিয়ে চলে যায়। এরপর একদিন সুযোগ পেয়ে আমি সেখান থেকে পালিয়ে আসি, কিন্তু তার অভিশাপের কারণে আমাকে প্রতিদিন পাখির রূপ ধারণ করতে হয়। আমি শুধু মধ্যরাতের পরেই আমার আসল রূপে ফিরতে পারি, আর সকাল হতে না হতে আমাকে আবার পাখি হয়ে যেতে হয়। ও, কিন্তু তাহলে কি তুমি কখনোই এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না? এর উত্তর কেবল সেই সাধু মহারাজই দিতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা কাল সকালেই সেই সাধু মহারাজের কাছে যাব। কথা বলতে বলতে রাজকুমারী আবার পায়রায় রূপান্তরিত হয়। পরের দিন অর্জুন এবং পায়রা অনেক ঘন্টা কাটানোর পর অবশেষে পাহাড়ের ওপর একটি গাছের নিচে সাধুকে বসে থাকতে দেখে। আমাকে কিছু বলবার প্রয়োজন নেই। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি তোমার সাথে কি হয়েছে বাছা। তুমি সেই রাক্ষসের অভিশাপের শেষ চাও, তাই না? হ্যাঁ সাধু মহারাজ, দয়া করুন, দয়া করে কোনোভাবে এই বেচারা পায়রাটিকে রাক্ষসের অভিশাপ থেকে মুক্ত করুন। ভয় পেও না, আমি তোমাকে উপায় বলছি। রাজকুমারী, তোমাকে তোমার আসল রূপে ফিরতে হলে ওই নদীতে স্নান করতে হবে। তবেই তুমি সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। আজ অমাবস্যা, তোমাকে ঠিক রাত 12টায় ওই নদীতে স্নান করতে হবে। সাধুর থেকে বিদায় নিয়ে তারা নদীর দিকে রওনা দেয়। তারা রাত 12টায় পৌঁছয়। রাজকুমারী, ওই দেখো, ওই সেই নদী। তুমি যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে নদীতে স্নান করে নাও। আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। যাও যাও। পায়রাটি নদীর দিকে এগিয়ে যায়। যেই সে জলে নামতে যাবে, রাক্ষস আবির্ভূত হয়ে তাকে ধরে ফেলে।
না রাজকুমারী, না, এত তারা কিসের? আমি তোমাকে কখনো মুক্ত হতে দেব না। আরে এ কি? এ তো সেই রাক্ষস। আমাকে রাজকুমারীকে সাহায্য করতেই হবে। হ্যাঁ। অর্জুন রাক্ষসের দিকে দৌড়ে গিয়ে তীর ছোঁড়ে। তীরটি লাগতেই রাক্ষস পায়রাটিকে ফেলে দেয়। কে মারলো? কে মারলো আমাকে? তোর এত সাহস যে তুই রাজকুমারী কল্পনাকে আমার অভিশাপ থেকে মুক্ত করবে? ও যখন আমার কয়েদ থেকে পালিয়েছিল তখন থেকে আমি পাগলের মতো ওকে খুঁজছিলাম। আমি একজন শিকারী। আমি জীবনে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম পশুর মুখোমুখি হয়েছি। আমি জঙ্গলের সিংহকেও ভয় পাই না। আর তুই তো সামান্য রাক্ষস। আমি তোকে ভয় পাই না। আচ্ছা, তাই নাকি? তাহলে দাঁড়া, আগে আমি তোকেই মেরে খাই। রাক্ষস প্রচণ্ড শক্তিতে অর্জুনকে আক্রমণ করে মাটিতে ফেলে দেয়। কল্পনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি নদীতে গিয়ে ডুব দাও। পায়রাটি উড়ে গিয়ে পবিত্র জলে ডুব দেয়। স্নান করার সাথে সাথে সে তার আসল রূপে ফিরে আসে এবং রাক্ষসটি ধোঁয়ায় মিলিয়ে যায়। নদীর তীরে রাজকুমারী কল্পনা অর্জুনের কাছে ছুটে যায়। হ্যাঁ রাজকুমারী, আমি ঠিক আছি। শিকারি ভাই, তুমি এমনটা কেন করলে? আমার জন্য নিজের জীবনকে বিপদে ফেললে কেন? রাজকুমারী, আমি আমার জীবনে অনেক পাপ করেছি। কত পাখিকে মেরেছি, আহত করেছি, যার জন্য আমি আজ অনুতপ্ত। তাই আমি আজ ভাবলাম তোমাকে সাহায্য করে কিছুটা পুণ্য অর্জন করি। ঠিক আছে শিকারি ভাই, এখন তুমি আমার সাথে রাজপ্রাসাদে চলো। অর্জুন এবং রাজকুমারী কল্পনা রাজপ্রাসাদে পৌঁছয়। সেখানে আনন্দের পরিবেশ। এসো অর্জুন, এসো। আজ তুমি আমার কন্যার জীবন বাঁচিয়ে আমাদের উপর অনেক বড় উপকার করেছো। এই উপকার আমরা জীবনেও শোধ করতে পারবো না। মন্ত্রী, এই শিকারী অর্জুনকে সোনা, রূপো, হিরে জহরত ভর্তি একটি গরুর গাড়ি দেওয়া হোক এবং তাকে পূর্ণ সম্মানের সাথে বিদায় জানানো হোক। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। কিন্তু সত্যি বলতে আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো রাজকুমারী কল্পনা তার অভিশাপ থেকে আজ মুক্ত হয়েছেন। এটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার মহারাজ। অর্জুনকে অনেক ধন সম্পদ, হীরা ও জহরত দিয়ে সম্মানের সাথে বিদায় জানানো হয়। এমন আরও মজার ও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রতি বৃহস্পতিবার ও সোমবার আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে ভুলবেন না।